মুভির শুরুতেই আমরা দেখি আকাশে হাজার ফুট উপরে জ্ঞান হারানো অবস্থায় রয়েস নামে এক সৈন্য দ্রুত নিচে পড়ছে। বাতাসের প্রচণ্ড ধাক্কায় রয়েসের জ্ঞান ফেরে। সে আতঙ্কে দেখতে পায় সে শূন্যে ঘুরপাক খাচ্ছে। সে তার বুকের সাথে থাকা প্যারাশুট কন্ট্রোলারটি খোলার জন্য বারবার চাপ দিতে থাকে, কিন্তু সেটা একদম কাজ করছিল না। যখন সে একদম নিচে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার মুহূর্তে ছিল, তখনই কন্ট্রোলারটি অদ্ভুতভাবে চালু হয়ে যায়। প্যারাশুটটি খুলে যায় এবং গাছের ডালে আটকে তার পড়ার গতি কিছুটা কমে যায়। তারপর সে জঙ্গলের ভেতর আছাড় খেয়ে আবার জ্ঞান হারায়। কতক্ষণ পর রয়েস চোখ খোলে তা সে নিজেই জানে না। সে ব্যথা নিয়ে শরীরটাকে কোনো মতে উপরে তোলে এবং চারপাশটা অবাক হয়ে দেখতে থাকে। সে যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই তার পেছনে আরও একজন মানুষ আকাশ থেকে পড়ে গেল। সে তখনও বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। সে ভয় পেয়ে তার হাতের দুটো বন্দুক রয়েসের দিকে তাক করে রাখল। আর এই দুজন যখন একে অপরের মুখোমুখি, তখন ঠিক তাদের সামনেই আরও একজন আকাশ থেকে পড়ল। কিন্তু এবার আগের মতো ভাগ্য ভালো ছিল না। সেই লোকটি নিচে পড়েই মারা গেল। লাশটি দেখে তারা দুজনেই কিছুটা স্বস্তি পেল, কিন্তু ঠিক তখনই তাদের পেছন থেকে একজন গ্যাটলিং গান নিয়ে তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করল। দুজনে প্রাণ বাঁচাতে একটি গাছের গুড়ির আড়ালে লুকালো। রয়েস দ্রুত পাশের দিকে সরে গিয়ে শত্রুর অবস্থান বোঝার চেষ্টা করল। সে দেখল বন্দুকধারী তার অস্ত্র লোড করছে। ঠিক সেই সুযোগে রয়েস পেছন দিক দিয়ে গিয়ে বন্দুকটি তার মাথার পেছনে ধরে বলল যে সে তাদের শত্রু নয়। অল্প কথাবার্তার পর জানা গেল লোকটির নাম নিকোলাই, যে একজন চেচেন সশস্ত্র যোদ্ধা। রয়েস আরও প্রশ্ন করে জানল যে এই তিনজনেরই শেষ মনে থাকা স্মৃতি হলো তারা একটি আলোর রেখার ভেতর দিয়ে এখানে চলে এসেছে। তাদের কথা বলার সময় ঠিক তখনই তাদের পেছনে আরও একজন স্নাইপার বা দূরপাল্লার বন্দুকধারী ইজাবেল এসে হাজির হলো। ইজাবেল সবাইকে জানালো যে সে আরও অনেকগুলো প্যারাশুট নিচে নামতে দেখেছে। তাই আসল সত্যিটা জানার জন্য চারজন রওনা হলো। পথ চলার সময় আমরা ইজাবেলের পরিচয় জানতে পারি যে সে ইসরায়েলের সেনাবাহিনীর একজন স্নাইপার। আর ঠিক তখনই তাদের পেছনে আরও একজন বেঁচে যাওয়া জাপানি হানজো এসে যোগ দিল। জঙ্গলের রাস্তায় হাঁটার জন্য তার জুতো উপযোগী ছিল না বলে সে সেটা খুলে খালি পায়েই সবার সাথে চলতে শুরু করল। বনের অন্য পাশে একজন সাদা আর একজন কৃষ্ণাঙ্গ মানুষ লড়াই করছিল, কিন্তু বাকিদের সেখানে আসতে দেখে তারা ঝগড়া থামালো। কথাবার্তার পর স্ট্যান্স নামের সেই সাদা লোকটি জানালো যে আরও একজন মানুষ গাছে ঝুলে আছে। গাছে আটকে থাকা সেই লোকটিকে দেখে রয়েস জিজ্ঞেস করল তার কাছে প্যারাশুট কাটার মতো কোনো ছুরি আছে কিনা। লোকটির কাছে কোনো ছুরি ছিল না। এরপর রয়েস বন্দুক দিয়ে গাছের ডালটি ভেঙে লোকটিকে নিচে নামিয়ে আনলো। জানা গেল লোকটির নাম এডবিন, যে কিনা একজন ডাক্তার। সে নিজের কাজে যাওয়ার সময় আলোর রেখায় হারিয়ে এখানে চলে এসেছিল। এভাবে এডবিনও দলে যোগ দিল। 7 জনের দল যখন সামনে এগোতে লাগলো, তখন মোম্বাসা দেখল হানজো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবাই সামনে তাকিয়ে দেখল সেখানে পাথরের তৈরি একটি বড় স্মৃতিস্তম্ভ আছে, যার গায়ে বিভিন্ন নকশা খোদাই করা। আর সেই স্তম্ভের নিচে মানুষের অসম্পূর্ণ পচে যাওয়া কঙ্কাল পড়ে আছে। সবাই আবার আলোচনা শুরু করলো কেন তাদের এখানে আনা হয়েছে। আলোচনার মাধ্যমেই আমরা জানতে পারি মোম্বাসা আফ্রিকার কোনো এক বিদ্রোহী দলের সদস্য, আর স্ট্যান্স যে লোকটির সাথে লড়াই করছিল সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী। সবাই যখন অজানা ভয়ে দিশেহারা, তখন রয়েস সবাইকে থামিয়ে সামনের উঁচু পাহাড়ের দিকে এগিয়ে যেতে বলল। পথ চলার সময় নিকোলাই একটি অদ্ভুত গাছের দিকে হাত বাড়ালো, কিন্তু ডাক্তার এডবিন তাকে বাধা দিল এবং নিজের ছুরি দিয়ে গাছ কেটে দেখালো যে গাছটি বিষাক্ত। ইজাবেল বিশ্রাম নেওয়ার প্রস্তাব দিল এবং রয়েসের নাম জিজ্ঞেস করল, কিন্তু রয়েস খুব বিরক্ত হয়ে জানালো যে সে কারো সাথে দল পাকিয়ে থাকতে চায় না, সে শুধু বাঁচতে চায়। ইজাবেল এরপর রয়েসকে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা দেখালো। সে দেখালো যে জলের মধ্যে একটি গাছের পাতা ঘুরছে, কিন্তু সূর্যটা একদম স্থির হয়ে আছে, যেটা দেখে তাদের সন্দেহ আরও বেড়ে গেল। রয়েস তখন সেখানে উপস্থিত সবার পরিচয় বলে দিল। একজন রাশিয়ার বিশেষ বাহিনীর সদস্য, একজন মেক্সিকোর মাদক চোরা কারবারি, একজন সিয়েরা লিওনের বিদ্রোহী, জাপানি ইয়াকুজা দলের ঘাতক, আর একজন FBI এর মোস্ট ওয়ান্টেড অপরাধী। কিন্তু রয়েসের সবচেয়ে অবাক লাগলো ডাক্তার এডউইনকে দেখে, যে এত দুর্বল হয়েও কেন এখানে এসেছে। একই সাথে ইজাবেল রয়েসকেও জিজ্ঞেস করল সে কে। রয়েস জানালো সে আমেরিকার একজন গোপন মিশনের ভাড়াটিয়ে সৈন্য। বোঝাই যাচ্ছে এই শক্তিশালী মানুষদেরই এখানে বেছে বেছে আনা হয়েছে। এরপর আরও ঘন জঙ্গল পার হওয়ার পর তারা একটি ভাঙা লোহার বাক্স দেখতে পেল, কিন্তু বাক্সটি ফাঁকা ছিল। তবে ভেতরে অন্য কোনো প্রাণীর চামড়া দেখে সবাই বুঝে গেল যে এখানে শুধু তারাই একমাত্র শিকার নয়। স্ট্যান্সের কথায় সবাই লক্ষ্য করল যে চারপাশে এরকম অনেকগুলো বাক্স পড়ে আছে। ব্যাপারটা তাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সামনে যাওয়ার সময় হঠাৎ মোম্বাসা একটি ফাঁদে পা দিয়ে দিল। মুহূর্তের মধ্যে চারপাশ থেকে তীরের মতো অনেকগুলো ধারালো অস্ত্র তাদের দিকে ছুটে এলো। সবার সাহসিকতায় তারা সেগুলো এড়িয়ে যেতে পারল, কিন্তু দৌড়াতে গিয়ে ইজাবেল একটি গর্তে পড়ে গেল। সে দ্রুত গর্তের ধারের লতা ধরে ঝুলে রইল। ঠিক যখন হাত ফসকে যাওয়ার অবস্থা, তখন রয়েস গিয়ে তাকে টেনে তুলল। তারা সেখানে ফাঁদ তৈরি করা লোকটির খোঁজ পেল, কিন্তু দেখা গেল সে 2 সপ্তাহ আগেই মারা গেছে এবং তার বুকটা ফেটে গেছে। তার পরিচয়পত্র
জিনিসপত্র পরীক্ষা করে দেখা গেল সে একজন মার্কিন বিশেষ বাহিনীর সদস্য, যার যাওয়ার কথা ছিল আফগানিস্তানে। রয়েস তখন বুঝতে পারল ফাঁদটি অনেক বড় কোনো প্রাণীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ওই শত্রু তাদের আগেই থেকে মেরে ফেলেছে। তারা ভুল করে মৃত মানুষের তৈরি করা একটি ফাঁদে পা দিয়েছিল। ঠিক তখনই মোম্বাসা ভয় পেয়ে সামনের গাছের ওপরের দিকে তাকাতে লাগলো। গাছের ওপরে সেই প্রাণীটিও চুপচাপ মোম্বাসার দিকে তাকিয়েছিল। ইজাবেল জিজ্ঞেস করলো সে কি দেখছে। মোম্বাসা ভয় পেয়ে বলল সে কিছুই দেখেনি, কিন্তু ওপরের সেই প্রাণীটি এক চুলও নড়ল না। এভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই 7 জনের দলটি বনের ভেতর দিয়ে এগিয়ে গেল এবং সামনের দৃশ্য দেখে তাদের চোখ কপালে উঠল। দূরে আকাশের দিকে তাকিয়ে তারা দেখল বড় বড় গ্রহ ভেসে আছে। সবাই বুঝে গেল যে তাদের সব অনুমান ভুল ছিল, কারণ তারা এখন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে আছে। কিন্তু তাদের এখানে আনার উদ্দেশ্য কি, এটা ভাবার সময় ছিল না। তারা সবাই যখন পথ খুঁজছিল, বনের ভেতর দিয়ে একটি ছায়া বিদ্যুৎ গতিতে সবার মাথার ওপর দিয়ে উড়ে গেল। সবাই সাথে সাথে অস্ত্র তাক করল। স্ট্যান্সের মানসিক অবস্থা তখন খারাপ হয়ে যাচ্ছিল। সে সবার কাছে বন্দুক চাইল, এমনকি হানজোর দিকে ছুরি নিয়ে তেড়ে গেল। ঠিক সেই মুহূর্তে একটি বাঁশির মতো আওয়াজ শোনা গেল, আর একদল এলিয়েন শিকারী কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সবাই মিলে গুলি চালিয়ে মাত্র একটা কুকুর মারতে পারল। অন্যদিকে ডাক্তার এডউইন যখন কুকুরটির কবলে পড়ে অসহায় অবস্থায় ছিল, ইজাবেল গুলি করে তাকে বাঁচালো। স্ট্যান্সকেও কুকুররা ধরে ফেলেছিল, কিন্তু মোম্বাসা গিয়ে তাকে উদ্ধার করল। ওদিকে রয়েস আর হানজো কুকুরদের সাথে লড়াই করছিল। রয়েস তার বন্দুকের গুলি শেষ হওয়ার পর ছুরি দিয়ে একটি কুকুরকে মেরে ফেলল। আরেকটি কুকুর ছুটে আসছিল দেখে এডউইন গাছের ওপর উঠে পড়ল। ইজাবেল কুকুরটিকে একাই মারতে চাইল, কিন্তু তার বন্দুক জ্যাম হয়ে গেল। সে ছোট পিস্তল দিয়ে গুলি করলেও তাতে কোনো কাজ হলো না। কুকুরটি যখন একদম কাছে চলে এলো, তখন সে আত্মহত্যার কথা ভেবেছিল, কিন্তু হঠাৎ সেই বাঁশির আওয়াজ শুনে কুকুরগুলো ফিরে গেল এবং ইজাবেল বেঁচে গেল। যুদ্ধ থামার পর রয়েস সব ঘটনা বিশ্লেষণ করে বলল যে এই জায়গাটি আসলে এলিয়েনদের একটি শিকারের জায়গা, আর তারা হলো এখানে আসা শিকার। এতক্ষণ যে কুকুরগুলোকে দেখা গেছে সেগুলো শুধু তাদের ক্ষমতা পরীক্ষা করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আসল শিকারী তখনও আড়ালে লুকিয়ে আছে। মোম্বাসা দেখল তাদের দলের একজনকে পাওয়া যাচ্ছে না। তখনই দূরে বাঁচার জন্য আর্তনাদ শোনা গেল। সবাই দৌড়ে গিয়ে ফাঁকা জায়গায় পৌঁছালো এবং দেখল সেই মাদক কারবারি তাদের থেকে একটু দূরে উল্টো দিকে ফিরে বসে আছে। ইজাবেল যখন সামনে এগিয়ে যেতে চাইল, রয়েস তাকে বাধা দিল। রয়েসের ধারণা একদম ঠিক ছিল। সে একটি পাথর ছুঁড়িয়ে পরীক্ষা করতেই সেখানে একটি ফাঁদ ধরা পড়ল। মোম্বাসা সরাইকে জানালো যে এই ধরনের ফাঁদ পাতা হয় মূলত সাহায্য করতে আসা মানুষদের মারার জন্য, তাই নিজেদের বাঁচাতে সবাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইজাবেলের খুব খারাপ লাগছিল, তাই সে গুলি করে সেই মাদক চোরা কারবারির কষ্ট শেষ করে দিল। কিন্তু ভয়ের বিষয় হলো একটু পরেই আবার আর্তনাদ শোনা গেল, যা প্রমাণ করে যে এটা ছিল তাদের আরেকবার পরীক্ষা করার কৌশল। সেখান থেকে আসার পর রয়েস মাটিতে শিকারী কুকুরের পায়ের ছাপ দেখতে পেল এবং সে সবাইকে পরিষ্কার জানিয়ে দিল যে শুধু দৌড়ালে তাদের মৃত্যু নিশ্চিত। যদি বেঁচে থাকতে হয় তবে শত্রুর সম্পর্কে জানতে হবে। তাই তারা পায়ের ছাপ অনুসরণ করে একটি ক্যাম্পে গিয়ে পৌঁছালো। ক্যাম্পের গাছের সঙ্গে কয়েকটি চামড়া ছাড়ানো অদ্ভুত প্রাণীর দেহ ঝোলানো ছিল, আর নিচে ছিল মানুষসহ নানা নাম না জানা প্রাণীর কঙ্কাল। দেখে বোঝা গেল এটাই শত্রুদের শিকার জমা রাখার জায়গা। ক্যাম্পের ভেতরে আরেকটু এগিয়ে তারা দেখল একটি পাথরের স্তম্ভের সঙ্গে একটি অদ্ভুত এলিয়েন প্রাণী বাঁধা আছে, যেটা বেঁচে আছে নাকি মরে গেছে তা বোঝা যাচ্ছিল না। নিকোলাই একটু সাহস করে সামনে এগিয়ে পরীক্ষা করতে গেল, আর তাতে সেই প্রাণীটি জেগে উঠল এবং সবাইকে লক্ষ্য করে বিকট চিৎকার শুরু করল। এই অচেনা প্রাণীটিকে দেখে সবাই ভয় পেয়ে পালাচ্ছিল, কিন্তু তখন তারা দেখল রয়েস গায়েব হয়ে গেছে। ঠিক সেই সময় মাটি ফুঁড়ে কয়েকটা লম্বা কাঁটা বেরিয়ে এলো এবং মুহূর্তের মধ্যে মোম্বাসার শরীর এফোর পোকড় করে দিল। লুকিয়ে থাকা রয়েস শত্রুকে দেখতে পেয়েই গুলি শুরু করল এবং সবাইকে জোরে দৌড়ে পালাতে বলল। নিকোলাই তার গ্যাটলিং গান দিয়ে বাকিদের কভার দিচ্ছিল, কিন্তু অদৃশ্য হয়ে থাকা শত্রুর লেজার শটের আঘাতে তার বন্দুকটি নষ্ট হয়ে গেল। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করল, কিন্তু একটা পাহাড়ে হোঁচট খেয়ে গড়িয়ে নিচে জলের মধ্যে পড়ল, আর এতে তারা সাময়িকভাবে প্রাণে বেঁচে গেল। তারা পানিতে পড়ার পরপরই একটি যান্ত্রিক পাখি ওপর দিয়ে উড়ে গিয়ে ক্যাম্পে ফিরে এলো এবং মুখ ভর্তি দাগওয়ালা এক শিকারীর শরীরে গিয়ে বসল। এভাবেই আমাদের পরিচিত সেই 3 শিকারী একসাথে হাজির হলো, যাদের নাম মুখ ভর্তি দাগওয়ালা, মুখ না থাকা শিকারী এবং সবশেষে আসা সিংহমুখ শিকারী। এখান থেকেই মূলত মূল শিকার শুরু হয়ে গেল। বিপদ থেকে বাঁচার পর ইজাবেল রয়েসকে এক ঘুষি মেরে জানতে চাইল কেন সে সবাইকে টোপ হিসেবে ব্যবহার করছিল। জবাবে রয়েসও পাল্টা প্রশ্ন করল ইজাবেল কেন এতক্ষণ সবকিছু লুকিয়ে রেখেছিল। সবার সন্দেহের মাঝে ইজাবেল 1987 সালের গুয়াতেমালার সেই ঘটনার কথা বলল, যেখানে বিশেষ বাহিনীর সদস্যরা এক অজানা শিকারীর কবলে পড়েছিল, আর
এটাই ছিল প্রেডেটর মুভির সেই পুরনো গল্প। সে বলল তখন আর্নল্ড বেঁচে ফিরে রিপোর্ট করেছিল যে শিকারী ইনফ্রারেড বা তাপ বুঝতে পারে, অদৃশ্য হতে পারে এবং কাদা মেখে তাকে হারানো সম্ভব। এরপর রয়েস শিকারীদের ফাঁদে ফেলার একটি নতুন পরিকল্পনা করল। ফাঁদ পাতার পর সবাই অপেক্ষা করতে লাগলো, কিন্তু তারা দেখল শিকারীরা যেন তাদের সব চাল আগে থেকেই বুঝে ফেলেছে। তারা আশেপাশে ঘুরঘুর করছিল, তাই রয়েস তার পরিকল্পনা বদলে ডক্টর এডউইনকে টোপ হিসাবে ব্যবহার করল। শিকারী সত্যিই ফাঁদে পা দিল। ইজাবেল সুযোগ বুঝে গুলি চালালো, কিন্তু তারা কাছে গিয়ে দেখল যে সে আসল শিকারী নয়, বরং অন্য একটি এলিয়েন প্রাণী। ইজাবেলের লক্ষ্য ভুল হয়েছিল, আর সবাই যখন ভাবল তাদের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ, ঠিক তখনই চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করলো। অদৃশ্য শিকারী রয়েসের পেছনে এসে দাঁড়ালো, তবে সে মারার বদলে একজনকে নিচে নামিয়ে আনলো। জানা গেল তার নাম নোলান, যে শিকারীদের হাত থেকে বেঁচে যাওয়া একমাত্র মানুষ। নোলান সবাইকে একটি পরিত্যক্ত বড় এলিয়েন যুদ্ধযানের ভেতরে তার আস্তানায় নিয়ে গেল। নোলানের কাছে সবাই আসল সত্যটা জানল। শিকারীরা দুই ধরনের হয়, যে বিশাল আকৃতির শিকারী তাদের তাড়া করছিল, সে আসলে পাথরে বাঁধা সেই শিকারীটির চিরশত্রু। দুই গোত্রের এলিয়েনদের মধ্যে বহু বছর ধরে যুদ্ধ চলছে, এবং মানুষকে এখানে আনা হয় শুধু শিকার হওয়ার জন্য। প্রতি ঋতুতে 3 জন শিকারী আসে শিকার ধরতে। এ এক অন্তহীন চক্র, এবং শিকারীরা খুব দ্রুত নতুন নতুন শিকারের কৌশল শিখে ফেলে। নোলান আরও জানান যে ক্যাম্পের বাইরে একটি এলিয়েন মহাকাশ যান আছে, যা শুনে সবাই সেখান থেকে পালানোর আশা দেখল। নোলানের সাথে কথা বলে মনে হলো সে একা থাকার কারণেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং নিজের কাল্পনিক বন্ধুদের সাথে কথা বলছে। সবাইকে চুপ থাকার নির্দেশ দিয়ে নোলান বিশ্রামে গেল। দিন শেষে সবাই যখন ক্লান্ত, তখন রয়েস ইজাবেলকে বলল যে সে ওই পাথরে বাঁধা শিকারীটির সাথে হাত মিলিয়ে এখান থেকে পালানোর পরিকল্পনা করছে। তারা যখন কথা বলছিল তখন ধোঁয়া এলো। বোঝা গেল নোলানের ভেতরের অন্য সত্তা জেগে উঠেছে, এবং সে ধোঁয়া দিয়ে সবাইকে মেরে ফেলার চেষ্টা করছে। সবাই ঘুম থেকে জেগে ওঠার পথ খুঁজতে লাগলো, কিন্তু দরজা খুলছিল না। বুদ্ধিমান রয়েস জানালার বাইরে গুলি করল, যাতে শিকারীরা শব্দ শুনে এদিকে ছুটে আসে। শিকারীরা আলোর ঝলকানি দেখে দ্রুত সেখানে চলে এলো, আর নোলান পালানোর চেষ্টা করতেই লেজার শটের আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। নোলানকে মারার পর শিকারী দরজা ভেঙে ভেতরে ঢুকল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে কাউকে না মেরে সবাইকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল। পালানোর সময় এডউইন সবার থেকে পিছিয়ে পড়ল। সে বারবার সিগন্যাল ফায়ার জ্বালিয়ে সাহায্য চাইছিল, কিন্তু অন্ধকার গলির ভেতর শুধু তার চিৎকার আর জন্তুর গর্জন শোনা যাচ্ছিল। পরে তার সঙ্গীরা পাশের গলি থেকে তাকে দেখতে পেল। এডউইন সাহায্য পাওয়ার জন্য আকুতি করছিল, কিন্তু বাকিরা তাকে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। অসহায় এডউইন শেষ ফায়ারটি জ্বালালে অদৃশ্য শিকারী ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। ঠিক তখনই নিকোলাই এসে হাজির হলো। সে শিকারীর ওপর গুলি চালিয়ে এডউইনকে নিয়ে দৌড় দিল, কিন্তু পালানোর একদম আগ মুহূর্তে নিকোলাই পেছন থেকে আসা লেজারের আঘাতে পড়ে গেল। এডউইন সাহায্য করতে গিয়েও শিকারীকে এত কাছে দেখে কোনো চিন্তা না করেই তাকে একা ফেলে দৌড়ে পালালো। শিকারী তার হাতের ধারালো অস্ত্র দিয়ে নিকোলাইয়ের বুকে ফোরফোর করে তাকে ওপরে তুলে ধরল। মৃত্যুর আগে নিকোলাই তার কাছে থাকা গ্রেনেডটি ফাটিয়ে দিল। শিকারীর সাথে নিজেকে উড়িয়ে দিল সে, আর সেই বিস্ফোরণের আলোতে বাকিরা প্রাণে বেঁচে গেল। বিস্ফোরণের পর স্ট্যান্স একটি শিকারীকে মারতে পেরে খুব খুশি ছিল, কিন্তু তখনই পেছন থেকে এক লেজার শটের আঘাতে সে নিজেই মারা গেল। তারপর সিংহমুখ শিকারীটি বেরিয়ে এলো। তার লেজার গান রয়েসের মাথার দিকে তাক করা ছিল। ঠিক যখন সে গুলি করবে, স্ট্যান্স পেছন থেকে তাকে জড়িয়ে ধরল, কিন্তু শিকারী তাকে এক ঝটকায় দূরে ফেলে দিল। স্ট্যান্স তার গালিগালাজ চালিয়ে যাচ্ছিল, আর শিকারী তাকে ধরে তার শিরদাঁড়া সহ মাথা ছিঁড়ে ফেলল এবং অন্ধকারে বিকট গর্জন করতে শুরু করল। জাপানি হানজোর ভেতরে থাকা সামুরাই আত্মা তাকে বলল, এভাবে না পালিয়ে বীরের মতো লড়াই করে মরে যাওয়াই ভালো। সে সবাইকে সময় দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। চাঁদের আলোয় তার পরনের কাপড় খুলে তলোয়ার বের করল এবং সেই শিকারীর মুখোমুখি হলো। শিকারীও তার হাতের অস্ত্র বের করল। সে তার পছন্দের পদ্ধতিতেই লড়াই করবে। বাতাসের ঝাপটায় তলোয়ারের শব্দ শোনা যাচ্ছিল। হানজো বারবার পড়ে গিয়েও আবার লড়াইয়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত হানজো সেই শিকারীকে মারতে পারল, কিন্তু নিজেও গুরুতর আহত হয়ে প্রাণ হারালো। ওদিকে বাকি 3 জন দ্রুত পালাচ্ছিল, কিন্তু এডউইন ভুল করে একটি ফাঁদে পা দিয়ে আটকে গেল। সে কান্নাকাটি করে ওদের না ফেলে যাওয়ার অনুরোধ করল এবং নিকোলাইয়ের বাচ্চার ছবি দেখিয়ে মিথ্যা দয়া পাওয়ার চেষ্টা করল। রয়েস এডউইনকে টোপ হিসেবে রেখে পালানোর বুদ্ধি দিল, কিন্তু ইজাবেল রেগে গিয়ে তা প্রত্যাখ্যান করল। অগত্যে রয়েস একাই সরে পড়ল, আর ইজাবেল আহত এডউইনকে ধরে পালানোর চেষ্টা করল। ক্যাম্পে পৌঁছে রয়েস সেই বন্দি শিকারীকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা জানালো এবং নিশ্চিত হওয়ার পর সে তাকে মুক্ত করে দিল। ওদিকে ইজাবেল আর এডউইন যখন খুব কষ্টে পালানোর চেষ্টা করছিল, তখনই তারা এক বিশাল ফাঁদে আটকে গেল। তখন সামনে থেকে সেই মুখ না থাকা শিকারীটি এগিয়ে
এগিয়ে আসতে লাগলো এবং রিমোট কন্ট্রোল দিয়ে মহাকাশযানটিকে চালু করে দিল। আর ঠিক সেই সময় মুখ না থাকা শিকারিটি তাদের টেনে নিয়ে এলো। তাদের দুজনকে গভীর গর্তে ফেলে দেওয়ার পর দুই শিকারী একে অপরের দিকে তাকিয়ে গর্জন করে দাঁড়ালো, আর রয়েস সেই সুযোগে মহাকাশযানের দিকে দৌড়াতে লাগলো। সিংহমুখ শিকারী, যে কিনা আকার ও শক্তি সব দিক থেকেই সাধারণ শিকারীদের চেয়ে বেশি শক্তিশালী, লড়াইয়ের শুরুতেই ওপর হাত পেয়ে গেল। সে তার কাঁধের লেজার কামান দিয়ে গুলি চালালে শিকারীটি পাশ কাটিয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। সিংহমুখ শিকারী সামনে এগিয়ে গিয়ে দেখল শিকারীটি হাওয়া হয়ে গেছে, কিন্তু শিকারীটি নিজের অদৃশ্য হওয়ার ক্ষমতার আড়ালে থেকে পাশ থেকে আক্রমণ করল। তবুও সে সিংহের মতো শক্তিশালী শিকারীটির কাছে পেরে উঠল না। সিংহমুখ শিকারী এক আঘাতেই তার মুখোশটি চূর্ণ বিচূর্ণ করে দিল। শিকারীটিকে কাবু করার পর সে তার হেলমেট খুলে ফেলল। তার রক্তবর্ণ চোখ থেকে হিংস্র লাল আলো বের হচ্ছিল এবং তার বিশাল দাঁতওয়ালা মুখ থেকে জয়ের গর্জন শোনা গেল। জয়ের আনন্দে মাতোয়ারা হওয়ার পর সিংহমুখ শিকারী এক কোপে তার শিকারের মাথাটি আলাদা করে ফেলল। গর্তের ভেতরে এডউইন ইজাবেলকে জিজ্ঞেস করল, সব যদি আবার নতুন করে শুরু হতো তবে সে কি তাকে আবার বাঁচাতো? ইজাবেল তাকে হ্যাঁ সূচক উত্তর দিল এবং বলল যে শেষ মুহূর্তে সে নিজের পিস্তল দিয়ে তাদের দুজনের কষ্ট কমিয়ে দিত। কিন্তু ইজাবেলের পেছনে থাকা এডউইন ধীরে ধীরে তার সার্জারি করার ছুরিটি বের করল এবং ইজাবেলের বুকের উপর আলতো করে বসালো। সেই ছুরিতে মারাত্মক স্নায়বিক বিষ মাখানো ছিল, যার ফলে ইজাবেল সাথে সাথেই নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক এই সময়ে সিংহমুখ শিকারীটি মহাকাশযানের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখল অনেক দেরি হয়ে গেছে। বিমানটি ততক্ষণে আকাশে উড়াল দিয়েছে। সে খুব শান্তভাবে পেছন ফিরে মহাকাশযানের ভেতরকার স্বয়ংক্রিয় বিস্ফোরণ যন্ত্রটি চালু করে দিল। গর্তের ভেতর ইজাবেলের অবাক দৃষ্টির সামনে এডউইন তার এই ভালো মানুষের মুখোশ খুলে ফেলল। বোঝা গেল সে আসলে একজন বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার। আসলে এখানে যাদের বেছে আনা হয়েছিল তাদের কেউই দুর্বল ছিল না, কিন্তু এডউইন সবসময় নিজের দুর্বলতা আর সরলতার অভিনয় করে সবার বিশ্বাস অর্জন করেছিল। সে রক্তপিপাসু স্বভাবের মানুষ, তাই সে এই গ্রহেই রয়ে যেতে চেয়েছিল, কারণ এখানেই সে নিজেকে আর অদ্ভুত কিছু মনে করত না। সে যখন ইজাবেলকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল, তখন রয়েস, যে কিনা বিমান নিয়ে চলে যাওয়ার কথা ছিল, হঠাৎ তার পেছনে আবির্ভূত হলো। দেখা গেল রয়েস আসলে বিমানে ওঠেইনি। রয়েসকে দেখামাত্র এডউইন আবার অসহায় মানুষের মতো অভিনয় শুরু করল এবং তাদের দুজনকে বাঁচানোর অনুরোধ জানালো। তাদের মুক্ত করার পর এডউইন বলল যে ইজাবেলের এই পক্ষাঘাতগ্রস্ত অবস্থা সিংহমুখ শিকারীর কারণে হয়েছে, যাতে রয়েস তার ওপর থেকে নজর সরিয়ে নেয়। রয়েস যখন ইজাবেলের জখম পরীক্ষা করছিল, এডউইন পেছন থেকে ছুরি হাতে এগিয়ে এলো। ইজাবেল অসহায়ভাবে ছটপট করছিল, আর রয়েস সেই ছুরি নামানোর মুহূর্তেই হাত ঘুরিয়ে তাকে ধরে ফেলল এবং ছুরিটি এডউইনের গলাতেই বসিয়ে দিল। রয়েস আসলে সব আগেই বুঝে গিয়েছিল। সে পঙ্গু এডউইনকে টেনে ক্যাম্পের গভীরে নিয়ে গেল এবং পুরো ক্যাম্পের চারপাশে দাহ্য পাউডার ছড়িয়ে দিল। এবার সে শিকারী আর শিকারের ভূমিকা উল্টে দেওয়ার ছক কষল। ক্যাম্পে ফেরার পর সিংহমুখ শিকারী স্ক্যান করল, কিন্তু আগের লড়াইয়ের আঘাতেই তার মুখোশ নষ্ট হওয়ায় সে সবকিছু অস্পষ্ট দেখছিল। তবে সে শীঘ্রই মুমূর্ষু এডউইনকে দেখতে পেল। একটি অন্য বস্তুর সাহায্যে পরীক্ষা করে সে দেখল শিকার বেঁচে আছে। সে এডউইনকে সরাতেই রয়েসের পাতা ফাঁদে পা দিয়ে দিল এবং শক্তিশালী বিস্ফোরণে সে দূরে ছিটকে পড়ল। তবে তার শরীর অসম্ভব শক্ত হওয়ায় সে সাথে সাথে উঠে দাঁড়ালো, আর রয়েস জ্বলন্ত মশাল হাতে রাগান্বিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। রয়েস পায়ের পাউডারে আগুন জ্বালিয়ে দিল, আর সেই আগুনের ধোঁয়া ও কাদা মাখানো শরীর দেখে সিংহমুখ শিকারী আর কিছুই দেখতে পাচ্ছিল না। রয়েস বারবার তাকে আক্রমণ করে বিভ্রান্ত করছিল, কিন্তু শক্তিশালী শিকারী সব আঘাত সহ্য করে নিল এবং রয়েসের হৃদস্পন্দন শুনে তার অবস্থান বুঝে ফেলল। সে এক লেজার শট ছুড়লে রয়েস দূরে গিয়ে পড়ল এবং আঘাতের চোটে সে আর লড়াই করতে পারছিল না। রয়েসকে বিপদে দেখে ইজাবেল কষ্ট করে ক্রল করে তার স্নাইপার রাইফেলের দিকে এগিয়ে গেল। এদিকে সিংহমুখ শিকারী ধীর গতিতে রয়েসের দিকে এগিয়ে এলো। সে রয়েসকে মারার আগে ঘুষি দিয়ে অনেকক্ষণ ধরে নির্যাতন করল। নির্যাতন শেষ করে সে তার হাতের ধারালো অস্ত্র বের করে রয়েসকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে ইজাবেল তার শেষ শক্তি দিয়ে ট্রিগার টিপল। এক গুলি সিংহমুখ শিকারীর শরীর ভেদ করে বেরিয়ে গেল, কিন্তু শিকারীর পাল্টা তীরের আঘাতে ইজাবেলের কাঁধও জখম হলো। রয়েস মাটিতে পড়ে থাকা কুঠারটি তুলে নিল এবং সব শক্তি দিয়ে আবার উঠে দাঁড়িয়ে এক কোপে শিকারীর মাথার মুখোশ উড়িয়ে দিল। অসহায় শিকারীর সামনে দাঁড়িয়ে রয়েস পাগল হয়ে তাকে কুঠার দিয়ে কোপাতে লাগলো। কুঠারটি বারবার পড়ছে আর রয়েস নিজের সমস্ত রাগ তার ওপর ঢালছিল। শেষ পর্যন্ত সিংহমুখ শিকারীর ব্যর্থতা আর রাগান্বিত চোখের সামনেই রয়েস তার কুঠার দিয়ে শিকারীর মাথা শরীর থেকে আলাদা করে ফেলল। এই ভিনগ্রহের শিকারী যে সবাইকে এতক্ষণ ধরে নির্যাতন করেছিল, শেষমেশ তার নিজের শিকারের হাতেই মারা গেল। লড়াই শেষে রয়েস ক্লান্ত শরীর নিয়ে ইজাবেলের কাছে হেঁটে এলো। তারা অবশেষে একে অপরকে নিজেদের আসল নাম বলল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর দুজনের মধ্যে এক গভীর অনুভূতি সৃষ্টি হলো। সকালবেলা ওপরের কোনো আওয়াজে তাদের ঘুম ভেঙে গেল। তারা দুজনে উঠে আকাশের দিকে তাকালো। অগণিত প্যারাশুট খুলে নিচে নামছিল, মানে শিকারের নতুন আরেকটি পর্ব আবার শুরু হতে যাচ্ছে। এই মুভিটি $4 কোটি বাজেটে তৈরি করা হয়েছিল এবং
উত্তর আমেরিকায় 5,20,00,000 আয় করেছিল। যদিও আয় খুব বেশি নয়, তবে স্থানীয় দর্শকদের কাছে এর সুনাম ছিল অনেক বেশি। বিশ্বব্যাপী এর আয় প্রায় $10 কোটি হয়েছিল, যা এমন মাঝারি বাজেটের সায়েন্স ফিকশন মুভির জন্য মন্দ নয়।